হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয়ের এডুকেটর কিশোর স্যার। তো আমরা এর আগে দ্বাদশ শ্রেণীর জন্য কৃষিকাজ চ্যাপ্টার কিন্তু পড়ছিলাম। সেখানে ইম্পর্টেন্ট কিছু টপিকস শুরুর দিকে আমি কিন্তু বলে দিয়েছি যে গুরুত্বপূর্ণ কৃষি প্রণালীগুলো কী কী। আজকে আমি সেই কৃষি চ্যাপ্টারেরই থার্ড পার্ট নিয়ে এসেছি, যেখানে থেকে কিন্তু তোমাদের আবারও বলছি এই যেই টপিকগুলো আমি পড়াচ্ছি, যেই পয়েন্টগুলো পড়াচ্ছি, এখান থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হুবহু তোমরা কমন পাবেই, 100% পাবে। এই গুরুত্বপূর্ণ আরও কিছু টপিকস এই কৃষিকাজ থেকে নিয়ে এসেছি। আজকে তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভালো করে দেখো এবং অবশ্যই নোট ডাউন করে রাখো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো, ঠিক আছে? তো প্রথমেই তোমাদের সুবিধার জন্য একটু ব্রাইটনেস বাড়িয়ে নিই। দেখো আজকের টপিকে যেটা রয়েছে, প্রথমেই রয়েছে কি শস্যাবর্তন। এই শস্যাবর্তন জিনিসটা আসলে কি, ঠিক আছে? শস্যাবর্তন কি আসলে? ক্রপ রোটেশন বা শস্যাবর্তন, এটাও একটা গুরুত্বপূর্ণ কৃষি পদ্ধতি। তো এই যে কৃষি ব্যবস্থার মাধ্যমে কি করা হয়, একই জমিতে বছরের বিভিন্ন সময় বা বিভিন্ন ঋতুতে কি করা হয়, বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন করা হয়। এই যে ছবি দেখো, ক্রপ রোটেশনের ছবি। একই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হচ্ছে পর্যায়ক্রমে। মটরশুঁটি, তারপরে ধরে নাও আলু, তারপরে ব্রকলি বা ফুলকপি, তারপরে গম। এভাবে উর্বরতা শক্তি বজায় রাখার যে চেষ্টা, তাকেই বলা হয় কি শস্যাবর্তন বা ক্রপ রোটেশন। শস্যাবর্তন কথাটার অর্থ হচ্ছে কি শস্যকে আবর্তন করে চেঞ্জ করে বছরে সারা বছর ধরে বা প্রতি বছর একই জমিতে একই ধরনের ফসল চাষ না করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসলের চাষ বা বছরে বছরে ফসলটাকে চেঞ্জ করে চাষাবাদ করা। খুব ইম্পর্টেন্ট এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, ভিভিআই এটা, ঠিক আছে? শস্যাবর্তন। এবার এর সঙ্গে কি পড়তে হবে, শস্যাবর্তনের সুবিধা এবং অসুবিধা, এটাও কিন্তু ভিভিআই। বহুবার উচ্চ মাধ্যমিক এইচএস পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে এই প্রশ্ন। শস্যাবর্তনের সুবিধা কি? এই যে প্রধান সুবিধাটি লেখো, এরকম কতবার যে শর্ট প্রশ্ন আসছে তার কোনো হদিশ নেই। তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে। শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্যটা কি দেখো, আমি গ্রিন কালার করে রেখেছি, জমির উর্বরতা বজায় রাখা। এই পদ্ধতিতে কি হয়, প্রাকৃতিকভাবে জমির উর্বরতা বজায় থাকে। কৃষকরা কি করে, একই জমিতে বছরে অন্তত 2 বা তার বেশি ফসলের চাষ করলে জমির উর্বরতা অনেক বেশি বজায় থাকে। বারবার জমি চাষ করার জন্য, কর্ষণ করার জন্য জমি নরম থাকে। আবার সেই ফসল চাষ করার জন্য কি হয়, সেই ফসলের অবশিষ্টাংশ জমিতে কিছু থেকে যায়, তার সেগুলো পচে গিয়ে সার তৈরি হয়। আবার আলাদা আলাদা ফসলের কি আলাদা আলাদা নিউট্রিয়েন্টস বা মাইক্রো অর্গানিজমসের ডিমান্ড থাকে, যেগুলো মাইক্রো অর্গানিজমস একটু ভুল বলবো, মাইক্রো এলিমেন্টসের ডিমান্ড থাকে, যেগুলো কিন্তু সেই জমি থেকে সে সংগ্রহ করে। এবার যখন আলাদা আলাদা শস্য চাষ করা হবে, তখন সেগুলো আলাদা আলাদা নিউট্রিয়েন্টস কিন্তু জমি থেকে ইউজ হবে। তো এর ফলে কি হবে, জমিতে সবগুলো নিউট্রিয়েন্টসের বা পুষ্টিমৌলের কিন্তু মাত্রা কিন্তু মেনটেন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে জমিতে পুষ্টিমৌলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে রাখার উপায়। শস্য সমন্বয়, এটার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আর একটা ভিভিআই, যেটা হলো কি শস্য সমন্বয়। উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শস্য সমন্বয় কি, তাহলে এটা কি দেখো, কোনো কৃষি অঞ্চলে বিভিন্ন শস্য একত্রে নির্দিষ্ট পরিমাণ জমিতে অগ্রাধিকার ভিত্তিক চাষ হওয়াকে শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন বলে। আসলে কি, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে শুধুমাত্র একটি শস্যের চাষ হয় না, বরং বিভিন্ন শস্যের চাষ হয়। তো একটা এলাকার মধ্যে, যেই এলাকাতে কৃষিকাজ হচ্ছে তার মধ্যে নির্দিষ্ট পরিমাণ জমিতে যে শস্যগুলোকে অগ্রাধিকার দিচ্ছে কৃষকরা, যেই শস্যগুলোকে চাষ করছে, সেই শস্যগুলো নাম বা সেই শস্যগুলো সম্পর্কে ডেটা সংগ্রহ করাই হলো কি ক্রপ কম্বিনেশন বা শস্য সমন্বয়। এই যে শস্য সমন্বয় জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, শস্য সমন্বয় ব্যাপারটা আসলে ইউজ করা হয় এগ্রিকালচার রিসার্চের ক্ষেত্রে, কৃষির উন্নতির জন্য এই জিনিসটাকে ইউজ করা হয়, শস্য সমন্বয় বিষয়টাকে, ঠিক আছে? এরপরে দেখো পরের ক্লাসে পরের নেক্সট স্লাইডে কি আছে দেখো, এরপরে আছে কি শস্য প্রগাঢ়তা, আরও একটা গুরুত্বপূর্ণ ভিভিআই, যেটা কি শস্য প্রগাঢ়তা বা শস্য বৈচিত্র্য বা ক্রপ ইন্টেন্সিটি অফ ক্রপিং অর ক্রপ ডাইভার্সিফিকেশন। এটা কী জিনিস, এই শস্য প্রগাঢ়তা বা শস্য বৈচিত্র্য কী জিনিসটা আসলে দেখো, পৃথিবী জুড়ে কী হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজাত যে ফসল আছে
তার উৎপাদন সেই জনসংখ্যাকে বেঁচে রাখার জন্য, তাদের খাওয়া দাওয়া, তাদের খাদ্যের যোগান সুনিশ্চিত করার জন্য ফসলের উৎপাদন সঠিকভাবে হচ্ছে কিনা এটা জানা প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন, তাই না? নাহলে তো খাদ্যের অভাব দেখা দেবে। যেরকম দুর্ভিক্ষ মহামারী 1960 সালে, 60-এর দশকে বাংলায় আমাদের দেশে দেখা দিয়েছিল, যেটাকে অ্যাকচুয়ালি অনেকটা কৃত্রিম দুর্ভিক্ষ ছিল। সেই সময় জনসংখ্যা কম ছিল, উৎপাদনও কম ছিল যদিও, কিন্তু ব্রিটিশরা কী করছিল সেই সময় আমাদের দেশ থেকে সমস্ত ফসল আনাজপাতি কী করতো, জবরদস্তি জমিদারদের দিয়ে আদায় করে তারা বিদেশে পাচার করতো, যে কারণে কিন্তু আমাদের দেশে দুর্ভিক্ষ মহামারী কিন্তু দেখা দিয়েছিল। এরকম শুধু আমাদের দেশে নয়, আফ্রিকায় এবং অন্যান্য দেশেও, অনুন্নত দেশগুলোতেও কিন্তু এরকম দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। তো বর্তমানে যেহেতু আমরা উন্নত হয়ে গেছি, আমরা যথেষ্ট উন্নত, অনেক কৃষি পদ্ধতি আবিষ্কার করছি, তো এই ক্ষেত্রে এখন কিন্তু এই জনসংখ্যা বিজ্ঞানী বড় কৃষি বিজ্ঞানীরা কিন্তু সচেতন। তো পৃথিবীতে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই হারে কি তার সঙ্গে সঙ্গে খাদ্যের যোগান বাড়াতে হবে, সেই জন্য কী করতে হবে, কৃষির উৎপাদন বাড়াতে হবে, তাই না? তো এই যে উৎপাদন বাড়ছে কিনা এটা যাচাই করতে হয়, যার জন্য প্রধানত দুটি বিষয়ে জানা প্রয়োজন। এক কি, দেশের প্রকৃত চাষের জমি, নিট ক্রপড এরিয়া। আমাদের দেশে প্রকৃত চাষের জমি, প্রত্যেকটা দেশের অ্যাকচুয়ালি চাষের জমি কতটা আছে সেটা বৃদ্ধি পাচ্ছে কিনা এটা দেখা, এবং তার সঙ্গে সঙ্গে কি কোনো অঞ্চলের শস্য প্রকারতা, ইন্টেন্সিটি অফ ক্রপিং বৃদ্ধি পাচ্ছে কিনা, শস্য প্রকারতা বৃদ্ধি পাচ্ছে কি না এটা। তাহলে অ্যাকচুয়ালি শস্য প্রকারতা জিনিসটা কি? শস্য প্রকারতা হলো কি, যে কোনো অঞ্চলের শস্যের প্রকারতা বলতে বোঝায় এক বছরে একই জমিতে কত ধরনের শস্যের চাষ হচ্ছে। প্রতি বছর একটা বছরে, 1 ইয়ারে সেখানে কতগুলো ফসল চাষ হচ্ছে এটাকে দেখা। এই শস্য প্রকারতার এই সূত্রটা ইম্পর্টেন্ট, আবার সূত্রটা অনেকবার চেয়ে থাকে, শুধু সূত্রটাই, রুলসটা কি, কীভাবে শস্য প্রকারতা নির্ধারণ করা যায়। এর জন্য সূত্রটা মনে রাখা সহজ। কি সেই সূত্রটা হলো মোট চাষের জমি, গ্রস ক্রপড এরিয়া, জেসিএ বাই কি এনসিএ। মোট চাষের জমিকে যদি প্রকৃত চাষের জমি দিয়ে ভাগ করা যায় এবং তাকে যদি 100 দিয়ে গুণ করা যায়, তাহলে আমরা কি পেয়ে যাব, শস্য প্রকারতা। যে এক বছরে ধরো একটা জায়গার জমি ধরো 15 বিঘা, সেখানে সেই 15 বিঘা জমিতে মনে করো বছরে, এক বছরের মধ্যেই, কিন্তু এক বছরের বেশি নেই, এক বছরের মধ্যেই ধরো সেখানে আলু চাষ করা হয়, আলু চাষ করা হয়, ধান চাষ করা হয়, ধানের পরে ধরে নাও পাট চাষ করা হয়। এইভাবে আলাদা আলাদা শস্য চাষ করার জন্য সারা বছরে কতবার সেই 15 বিঘা জমিকে ইউজ করা হচ্ছে। ধরে নাও 15 বিঘা জমির মধ্যে এখানে 10 বিঘাতে ধরে নাও আলু চাষ করা হয়, ধান চাষ করা হয়, আবার 15 বিঘাতে পাট চাষ করা হয় ধরে নাও 5 বিঘাতে। তো সবগুলোই যোগ করে দেখো কত পাওয়া যাচ্ছে, 15 5 20 আর 10 30 পাওয়া যাচ্ছে। এটা হলো কি, এটা হলো মোট চাষের জমি। মোট চাষের জমি, তাহলে আমরা যদি বছরের 3টা ফসলকে ধরি তাহলে 30 বিঘা পাচ্ছি, তাই না? 15 বিঘার মধ্যে জমি, কিন্তু অ্যাকচুয়ালি জমি কতটা, অ্যাকচুয়াল জমি, প্রকৃত চাষের জমি কিন্তু 15 বিঘা, কিন্তু চাষ হচ্ছে কতটায়, 30 বিঘা জমিতে। তাহলে এই 30 ডিভাইডেড বাই 15 ইন্টু যদি 100 করি তাহলে কত পাবো দেখো, 15 × 30, তাহলে 200% কী পাবো, ক্রপ ইন্টেন্সিটি বা শস্য প্রকারতা পাবো। ঠিক আছে, বোঝা গেল? এই হলো ক্রপ ইন্টেন্সিটি। এবারে একটা জিনিস, যেটা আমরা আধুনিক যুগে বাস করছি, মডার্ন যুগে, এই মডার্ন যুগে কৃষিকাজের কিন্তু বিশাল চেঞ্জ এসেছে। এই মডার্ন যুগে কৃষিকাজে কি হয়েছে, আধুনিক যন্ত্রপাতির যোগান, আধুনিক কিছু ইনপুটস এসেছে। এই কৃষিতে আধুনিক যোগান বলতে কি বোঝো, এরকম প্রশ্ন আসে। তো প্রকৃতির স্বাভাবিক উৎপাদনশীলতাকে অতিক্রম করে যতটা উৎপাদিত হয়, ফসলের উৎপাদন স্বাভাবিকভাবে হয়, সেটাকে অতিক্রম করে যখন কৃষিতে পরিকাঠামোগত এবং প্রাতিষ্ঠানিকগত কতগুলো উপাদান বা বিষয় সরবরাহ করা হয়, তখন তাকে বলে কি, কৃষিকাজে আধুনিক যোগান বা মডার্ন ইনপুটস ইন এগ্রিকালচার। আবার এইসব প্রয়োগ করে যখন কৃষির উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা যায় বা বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় কৃষিকাজে আধুনিক উৎপাদন, মডার্ন আউটপুট ইন এগ্রিকালচার। তো এই ইনপুটগুলো কি কি, এই ইনপুটগুলো হচ্ছে কি,
এই ইনপুটগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হয় কি পরিকাঠামোগত, আর একটা হয় প্রাতিষ্ঠানিক। পরিকাঠামোগত বলতে কি বোঝায়? এখন দেখো, কৃষির উৎপাদন বাড়ানোর জন্য কী দরকার হবে? উন্নত ধরনের বীজ, হাই ইয়েল্ডিং সিডস, যেগুলো থেকে উচ্চ ফলন হয়, তাই না? হাইব্রিড প্রজাতির বীজ লাগবে, চারা। তারপর কি লাগবে? সেখানে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দরকার হবে, জলসেচের ব্যবস্থা থাকতে হবে, ইরিগেশন। তারপর রাসায়নিক সার প্রয়োজন হবে, কীটনাশকের প্রয়োজন হবে। তারপরে কৃষকদের আধুনিক দক্ষতার জন্য আধুনিক মডার্ন যে টেকনিকগুলো আছে সেগুলোর জন্য কৃষি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এবার সমস্ত কৃষকের কাছে হয়তো পয়সা নেই, তাদের জন্য কি লোনের ব্যবস্থা করতে হবে, সেই জন্য তৈরি করেছে কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কৃষি ঋণের ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে? এগুলো হলো কি, যে সেখানে পরিকাঠামোগত যোগান বৃদ্ধি করা। প্রাতিষ্ঠানিক যোগান আবার কি? প্রাতিষ্ঠানিক যোগান বলতে এবার কৃষকরা কৃষি উৎপাদন করছে, কৃষি কাজ করছে, কিন্তু তার সঠিক যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে কৃষকরা কেন চাষাবাদ করবে বা চাষাবাদে আগ্রহী কেন হবে? সেজন্য কি প্রাতিষ্ঠানিক যোগান বৃদ্ধি করছে, অর্থাৎ তারা যাতে উপযুক্ত দাম পায় সেজন্য নতুন নতুন বাজার সৃষ্টি করা। এটাও কিন্তু কৃষির মধ্যে পড়ে, এই আধুনিক মডার্ন যোগানের মধ্যে পড়ে। যে কারণে তোমরা হয়তো দেখছো কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে এখন প্রত্যেকটা জেলায় জেলায়, ব্লকে ব্লকে কিন্তু এই কিষাণ মান্ডি আছে, যেখানে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছেন, ঠিক আছে? এবার কৃষিকাজের ক্ষেত্রে এই যে উৎপাদন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের যে খাদ্যের যোগান পর্যাপ্ত পরিমাণে রাখার জন্য কি একটা বৈপ্লবিক বৃদ্ধি কিন্তু কৃষিক্ষেত্রে কিন্তু দেখা গেছিল, যেটাকে সবুজ বিপ্লব বলা হচ্ছে। আর এর উদ্ভাবন বা আবিষ্কার প্রথম হয়েছে কোথায়? এর আবিষ্কার কিন্তু হয়েছিল প্রথমে আমেরিকাতে, ঠিক আছে? এর একটা হিস্ট্রি আছে। সালটা কত? সালটা ছিল 1960 সালের দশকে, 1960-এর দশকে, 1960 থেকে 70-এর মাঝামাঝি ওই দশকটায়। কোথায় কোথায়? ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রভৃতি এশিয়ার দেশগুলোতে, গিয়ানা, মালয়ী ইত্যাদি আফ্রিকার দেশগুলোতে, এবং মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতে কি করলো? উন্নত মানের, এই যে একটু আগে বললাম, উন্নত মানের সংকর বীজ, তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো সংকরায়ন কি, সেই উন্নত মানের সংকর বীজ, যেখান থেকে কি ফসলের উৎপাদন কিন্তু বেশি পাওয়া যাবে, সেই উন্নত ধরনের বীজ। এবার তার সঙ্গে কি শুধু বীজ উন্নত হলেই হবে? সার প্রচুর লাগবে, তাহলে উন্নত ধরনের রাসায়নিক সারের প্রয়োগ, জলসেচের উন্নতি, নানা ধরনের কীটনাশকের ব্যবহার। তারপরে এই বীজের মধ্যে অনেক সময় অসুখ বিসুখ থাকে, বিভিন্ন রোগ পোকার আক্রমণ থাকে, তাহলে বীজ শোধন, ওষুধের প্রয়োগ, ভূমি সংস্কার, অর্থাৎ ছোট ছোট জমিগুলোকে একাঠা করে বড় জমি করা, এবং ব্যাংকিং সংস্কার, যাতে ব্যাংক থেকে কৃষকরা লোন নিতে পারে, ইত্যাদি ব্যবস্থার কি উন্নতির মাধ্যমে কৃষির উৎপাদন এবং উৎপাদনশীলতার বৃদ্ধিতে একটা বৈপ্লবিক এবং আমূল পরিবর্তন আসে, যেটাকে সবুজ বিপ্লব বলে। মানে অভাবনীয়, অকাল্পনিক একটা ডেভেলপমেন্ট আসে, যেখানে কৃষিকাজে উৎপাদন যে পরিমাণে হতো, সেই সবুজ বিপ্লবের ফলে উৎপাদন এক ধাক্কায় কী হলো, 10 গুণ, 7 গুণ, 5 গুণ এরকম করে বৃদ্ধি পেল, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট লাইন, এখানে দেখো আরেকটা জিনিস কি, ভিভিআই, যে উইলিয়াম গাউট সর্বপ্রথম সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর এই সবুজ বিপ্লবের যদি জনক বলা হয়, তাহলে পৃথিবীতে সবুজ বিপ্লব, ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক হচ্ছেন কে? ডক্টর নরম্যান বোরলক। ইনি হচ্ছেন সবুজ বিপ্লবের জনক। দেখো, ধানের গাছ নিয়ে দাঁড়িয়েছে, গমের গাছ নিয়ে দাঁড়িয়েছেন। আর ভারতে যদি বলি যে ভারতে সবুজ বিপ্লব কার হাত ধরে ভারতে আসলো, তাহলে ভারতে সবুজ বিপ্লবের জনক বলতে হবে এই যে ইনি হলেন ডক্টর এম এস স্বামীনাথন। এই এম এস স্বামীনাথন হচ্ছে কি ভারতে সবুজ বিপ্লবের জনক, ভারতের সবুজ বিপ্লবের জনক, ঠিক আছে? তো এই সবুজ বিপ্লবের কতগুলো উপাদান আছে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সবুজ বিপ্লবের উপাদানগুলি কি কি? ভারতে মোট 12টি নতুন কৃষি কৌশল বা উপাদান প্রয়োগ করে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের কিন্তু অ্যাপ্লাই হলো বা সমাধা হলো। এই উপাদানগুলি কি কি? এই উপাদানগুলো দেখো, গুরুত্বপূর্ণ উপাদান। 1 নম্বর হলো উচ্চ ফলনশীল বীজ। এই উচ্চ ফলনশীল বীজের নামগুলো চায়: ধান বীজ,
এবং গম বীজের উদাহরণগুলো চায়। তাহলে সর্বশ্রেষ্ঠ উপকরণ কি, যেমন সোনালিকা 308, কল্যাণ সোনা 227, সোনারা 64 প্রভৃতি গম বীজ। এছাড়া কি স্বর্ণ, রত্না, জয়া, পঙ্কজ, IR 36 প্রভৃতি ধান বীজের ব্যবহার। 1 নম্বর উপাদান। 2 নম্বর উপাদান কি, আধুনিক জলসেচের ব্যবস্থা, রাসায়নিক সারের ব্যবহার, কীটনাশক ব্যবহার, প্রকল্প এলাকার উন্নয়ন, জমির একত্রীকরণ, এগুলো। তারপরে ভূমি সংস্কার করা হলো। তারপরে কি করা হলো, কৃষিতে ব্যাপক পরিমাণে ঋণ দানের ব্যবস্থা করা হলো। আর গ্রামে গ্রামে কী করা হলো, বিদ্যুতের সংযোগ দেওয়া হলো, যাতে কৃষকরা জলসেচ অন্যান্য কাজ করতে পারে। এবং কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার শুরু হলো। পরিবহন, বিপণন কেন্দ্র স্থাপন করা হলো, বিক্রি করতে পারে যাতে পর্যাপ্ত দাম পায়। আর এর পাশাপাশি 12 নম্বর অন্যতম যে পয়েন্ট দেখো, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলো, যাতে কৃষি নিয়ে আরও গবেষণা করতে পারে এবং কৃষি ক্ষেত্রে উন্নতি হতে পারে। এটা হলো ভারতের সবুজ বিপ্লবের উপাদান। এবার আমরা শেষের দিকে চলে আসছি। সবুজ বিপ্লব তো আসলো, এর ফলে ভারতে খাদ্যের অভাব মিটলো, দুর্ভিক্ষ মহামারীর হাত থেকে রক্ষা পেল সবাই। কিন্তু এই সবুজ বিপ্লবের ফলাফলটা, রেজাল্টটা কী দেখাই দিল ভারতে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকবার এসেছে যে সবুজ বিপ্লবের সুফল এবং কুফলগুলি দেখো, দেখে নাও। তাহলে ফলাফলগুলোকে আমরা যদি দেখি, তাহলে ফলাফলগুলোকে আমরা 2টা প্রধান ভাগে ভাগ করে নিতে পারি। সেই ভাগগুলো কি কি? 1 নম্বর ভাগ হলো সবুজ বিপ্লবের সময় কিছু গুড নিউজ, কিছু সুফল নিয়ে এসেছিল। আর কি, আরেকটা তার পাশাপাশি কিছু কুফল বা খারাপ দিকও কিন্তু এটা নিয়ে এসেছিল। সেই সুফল বা সুদিকগুলো বা মেরিটসগুলো কি কি? দেখো, কৃষির উৎপাদন বৃদ্ধি, কৃষি ক্ষেত্রে যে উৎপাদনের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতি কিন্তু মিটে গেল এবং উৎপাদন এক ধাক্কায় 5 গুণ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পেল। এবং এক্ষেত্রে বলে রাখি, অবশ্যই সবুজ বিপ্লব কিন্তু রেজাল্ট সব থেকে ভালো এসেছে গমের ক্ষেত্রে। এমন নয় যে সবুজ বিপ্লবে অন্যান্য ফসলের ক্ষেত্রে ট্রাই করা হয়নি, অন্যান্য ফসলের ক্ষেত্রেও ট্রাই করা হয়েছে, কিন্তু সব থেকে ভালো রেজাল্ট এসেছে গমের উৎপাদনের ক্ষেত্রে। এবং যে কারণে আমাদের দেশে পাঞ্জাব এবং হরিয়ানা যে রাজ্য আছে, তারা কিন্তু গম উৎপাদনে এত উন্নত, তারা বিদেশেও কিন্তু গম বিক্রি করে থাকে। ঠিক আছে, এই কারণে সবুজ বিপ্লবের গুডস যদি দেখো, ভালো যদি ফলাফল দেখো, তাহলে সেক্ষেত্রে প্রথমেই ভালো ফলাফল হলো যে কৃষিজ ফসলের উৎপাদন এক ধাক্কায় 5 গুণ থেকে 10 গুণ পর্যন্ত বেড়ে গেছিল। এর পাশাপাশি কী হয়েছিল, কৃষি এলাকাও কিন্তু বৃদ্ধি পেল। এরপর যখন উৎপাদন বৃদ্ধি পেল, কৃষি থেকে যখন লাভ হতে থাকলো, তখন কৃষকরা তাদের উৎপাদনের এলাকাও কিন্তু বৃদ্ধি করলো। জমির উৎপাদনশীলতা বৃদ্ধি, এবার যখন সার প্রয়োগ করলো, সেখানে কীটনাশক, রাসায়নিক সার প্রয়োগ করলো, জলসেচের ব্যবস্থা হলো, সেক্ষেত্রে কি জমির উৎপাদন ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পেল। অনুর্বর জমিগুলোও অনেকটা বেশি উৎপাদনশীল হয়ে পড়ল। এবার কি করলো, কৃষকরা সেই শস্যাবর্তন পদ্ধতিটাকে অনুসরণ করলো এবং তার অ্যাপ্লাই শুরু করলো। এবার যখন এত কৃষিকাজ হচ্ছে, তখন কি কৃষিকাজ করার জন্য লোক লাগবে, তাহলে প্রচুর পরিমাণে মানুষ সেখানে কাজ পেলে, কর্মসংস্থান বৃদ্ধি পেল। 6, এবার যেহেতু এত পরিমাণে কৃষিজ ফসলের উৎপাদন হলো, এত পরিমাণে কৃষি প্রোডাক্ট তৈরি হলো, এবার এই কৃষি প্রোডাক্টগুলোকে কিন্তু কি করা হলো, যে শিল্পায়িত করাতে, শিল্পক্ষেত্রে নিয়ে গিয়ে, ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক শিল্পগুলোর কিন্তু বিশাল পরিমাণে বিকাশ হতে থাকলো। ঠিক আছে, অর্থাৎ চাল মিল, গম থেকে ফ্লাওয়ার মিল, এ ধরনের চিনি কল, এভাবে কিন্তু বিভিন্ন ধরনের যে কৃষি নির্ভর যে শিল্পগুলো, সেগুলোর বৃদ্ধি পেল। এবং কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলোর ইউজ হয়, যেমন স্প্রে, ট্রাক্টর, হারভেস্টার, ঠিক আছে, অন্যান্য কৃষি যন্ত্রপাতি, সেগুলো যে কৃষকদের প্রয়োজন হলো, তারা কিনতে থাকলো। সেই জন্য কৃষিতে যে যন্ত্রপাতিগুলো ইউজ হয়, সেই যন্ত্রপাতিগুলো তৈরি করার জন্য নতুন নতুন বিশাল বড় বড় কারখানা তৈরি হলো, এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে সেই প্রোডাক্টগুলো কৃষকদেরকে সাপ্লাই করতে থাকলো, এবং দেশে কিন্তু আরও অন্যভাবে কিন্তু শিল্পায়ন হলো এবং কর্মসংস্থান বৃদ্ধি পেল। কিন্তু এর সঙ্গে যে কুফলগুলো, মারাত্মক কুফল নিয়ে আসলো। দেখো, এই কুফলগুলো কি কি, আর্থসামাজিক কতগুলো সমস্যা নিয়ে আসলো। আর্থসামাজিক সমস্যাগুলোর মধ্যে কি, শস্যগত বৈচিত্র্যের অভাব। এবার নির্দিষ্ট কতগুলো শস্যর ক্ষেত্রেই কিন্তু এই সবুজ বিপ্লবের রেজাল্ট দেখা গেল। বাকি গুরুত্বপূর্ণ শস্যগুলো, তেল বীজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এর রেজাল্ট কিন্তু খুবই খারাপ আসলো, উৎপাদন সেভাবে বাড়লো না। ডাল বীজের ক্ষেত্রে, ডালের ক্ষেত্রে কিন্তু সেই রেজাল্ট পাওয়া গেল না, গমের ক্ষেত্রে যেরকম রেজাল্ট পাওয়া গেল। আঞ্চলিক বৈষম্য, এবার এটা সবুজ বিপ্লবের অন্যতম একটা খারাপ রেজাল্ট, যে পাঞ্জাব আর হরিয়ানার কৃষকরাই এর সুফল বেশি পরিমাণে পেল, তারা প্রচুর ধনী হয়ে গেল সেই সবুজ বিপ্লবের ব্যবহার করে। কিন্তু দেশের অন্যান্য প্রান্তে যে কৃষকরা আছে,
প্রান্তিক কৃষকরা যারা গরিব শ্রেণীর কৃষক, যাদের অর্থনীতি জমি কম আছে, তারা কিন্তু ওই একই স্থানে থেকে গেল, তাদের মধ্যে ইনকাম কিন্তু বাড়লো না, আঞ্চলিক বৈষম্যতা বৃদ্ধি পেল। ঠিক আছে, সব জায়গায় কিন্তু এর সুফলগুলো সব জায়গায় যে চাষের উৎপাদন ফলন এইভাবে যে বৃদ্ধি পেল না। কৃষকদের আয়ের অসাম্য, ওই যে বললাম, যারা ধনী কৃষক, যাদের জমি অলরেডি বেশি ছিল, তারা সবুজ বিপ্লব ব্যবহার করে আরও প্রচুর উৎপাদন করলো এবং প্রচুর মুনাফা অর্জন করে বিশাল বড় ধনী কৃষকে পরিণত হলো। আর যারা প্রান্তিক কৃষক, যারা অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু সেভাবে আর ডেভেলপ হতে পারলো না। 4 নম্বর, বেকারত্ব বৃদ্ধি পেল, ছদ্ম বেকারত্ব বৃদ্ধি পেল। কৃষকদের এই সবুজ বিপ্লবের ফলে সরাসরি কায়িক পরিশ্রমের পরিমাণ কমে গেল এবং যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা গেল কি, যে অনেক যে শ্রমিক, কৃষি ক্ষেত্রে যে শ্রমিকের প্রয়োজন ছিল, সেই শ্রমিকগুলোর তাদের যে কন্ডিশনগুলো চেঞ্জ হয়েছে। যখন লাঙলের ব্যবহার হতো, তখন সেখানে ট্রাক্টরের ব্যবহার হলো, অর্থাৎ যারা লাঙল দিয়ে চাষ করতো তাদের কিন্তু আর প্রয়োজন হলো না, তারা কিন্তু বেকার হয়ে পড়লো। এরকম বেকারত্ব কিছুগুলো বৃদ্ধি পেল। এবার পরিবেশগত কিছু সমস্যা নিয়ে আসলো নেচারে। 1 নম্বর কি, লবণতা, জমিতে লবণতা বৃদ্ধি পেল। এত পরিমাণে সেই উৎপাদন বাড়ানোর জন্য এত পরিমাণে জলসেচ দেওয়া হলো যে জমি লবণাক্ত হয়ে পড়লো। হ্যাঁ, ইলুভিয়েশন প্রক্রিয়ায় বা বাষ্পীভবনের জন্য ইলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির নিচ থেকে লবণ বা খনিজ পদার্থ উপরে উঠে এসে জমিকে লবণাক্ত করে দিল। জল সঞ্চয়, এবার এত পরিমাণে জল সাপ্লাই, এত পরিমাণে ক্যানেল তৈরি করা হলো যে সেই ক্যানেলের পাশাপাশি বা খালপথের পাশাপাশি জায়গা জমিগুলোতে জল দাঁড়িয়ে গেলে একটা ওয়াটার লক বা জল সঞ্চয়গত সমস্যার সৃষ্টি করলো। 3 নম্বর, ভূগর্ভস্থ জলের অবনমন। এত পরিমাণে ভূগর্ভস্থ জলকে সেচের জন্য ব্যবহার করা হলো যে গ্রাউন্ড ওয়াটার লেভেলই ডাউন হয়ে গেল। ঠিক আছে, পাঞ্জাব হরিয়ানায় এই সমস্যা হয়ে গিয়েছিল। দূষণ, এবার এত পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হচ্ছিল যেগুলো ধুয়ে ধুয়ে কিন্তু সেই ভৌম জল, পুকুরের জল, আশেপাশে নদীর জলের সঙ্গে মিশছিল এবং পরিবেশের সঙ্গে মিশছিল, বাতাসের সঙ্গে সেই কীটনাশক উড়ে উড়ে যাচ্ছিল এবং যার কারণে পরিবেশ কিন্তু দূষিত হয়ে পড়লো। স্বাস্থ্যগত বিপর্যয়, এইটা কিন্তু মারাত্মক, যে এমন কীটনাশক, এমন রাসায়নিক সার এমন বেশি পরিমাণে ইউজ করা হতে থাকলো যে সেই ফসলগুলো খেয়ে কিন্তু মানব শরীরে কিন্তু দীর্ঘদিন ধরে কনজামশন করতে করতে সেগুলো জমা হতে কিন্তু মারাত্মক ক্ষতি কিন্তু হতে থাকলো, দুরারোগ্য ব্যাধির পরিমাণ কিন্তু বাড়তে থাকলো। এগুলো হচ্ছে সবুজ বিপ্লবের কুফল। ঠিক আছে, তো ক্লাসটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে টপিকগুলো আজকে তোমাদের দেখালাম বা পড়ালাম, এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং টপিক নিয়ে। অবশ্যই চোখ রাখো আমাদের দ্য ডিজিটাল এডুকেটর পর্দায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।